আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি কয়েকদিন আগে রিলিজ হওয়া একটি তামিল থ্রিলার মুভি মহারাজা। এই মুভিটি খুব নিঃশব্দে রিলিজ হয়, কিন্তু যতদিন যাচ্ছে তত এই মুভির সম্পর্কে দর্শকের আগ্রহ বেড়েই চলেছে। যার অন্যতম একটা প্রধান কারণ এই মুভির গল্প আর ক্লাইম্যাক্স, যা এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। আমি তো এই মুভির ক্লাইম্যাক্স দেখে রীতিমতো চমকে উঠেছিলাম। তোমরাও আগে দেখে নাও, তারপর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রিয়াকশান। তাই আর দেরি করবো না, সরাসরি মুভির কাহিনীতে চলে যাব। মুভিটি শুরু হয় মহারাজা নামের একজনকে দিয়ে, যে তার মেয়ে জ্যোতির সাথে চেন্নাইয়ের একটি ছোট শহরে থাকে। সে তার মেয়ে জ্যোতিকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এরপরে গল্পটি ফ্ল্যাশব্যাকে 15 বছর পিছিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই মহারাজা সেলুনের একজন নাপিত। এমনকি এই সেলুনটি তার নিজের নয়, সে এখানে কাজ করে। বর্তমানে সে তার মালিকের কাছে সেদিনের ছুটি চাইছিল, কারণ আজ তাকে তার স্ত্রীর সাথে কোথাও যেতে হবে। কিন্তু তার মালিক প্রথমে অনেক বকাঝকা করলেও পরে তাকে ছেড়ে দেয়। এরপরে আমরা একটি খেলনার দোকানে মহারাজাকে দেখতে পাই, যেখানে সে তার মেয়ের জন্য খেলনা কিনতে এসেছিল। তার স্ত্রী ও মেয়ে খেলনা দোকানের উল্টো দিকে ঘরে বসেছিল, আর মহারাজা দূর থেকে তাদের জিজ্ঞেস করে তাদের পছন্দের খেলনা কিনছিল। সেই সময় হঠাৎ করেই রাস্তায় একটি লরি ব্যালেন্স হারিয়ে সেই বাড়ির মধ্যে ঢুকে যায়, আর মহারাজা অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। এরপর গল্পটি বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা দেখতে পাই মহারাজা তার মেয়ে জ্যোতির সাথে জীবনযাপন করছিল। আর আমরা এটাও জানতে পারি যে মহারাজার স্ত্রী সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। এখন মহারাজার বাড়ির ভিতরে লক্ষ্মী নামে একটি ডাস্টবিনও রয়েছে, যাকে তারা রীতিমতো মন্দিরে রেখে পুজো করত। এখন যার মধ্যে ময়লা আবর্জনা ফেলা হয় সেটাকে যদি পুজো করা হয়, এই বিষয়টি কিন্তু খুবই অদ্ভুত। আসলে 15 বছর আগে সেই লরি দুর্ঘটনায় যখন লরিটি বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল, তখন বাড়ির ছাদটি সম্পূর্ণ ভেঙে পড়েছিল এবং এই ডাস্টবিনটি তার মেয়ে জ্যোতিকে ঢেকে দিয়েছিল, যার কারণে জ্যোতির কিছুই হয়নি। আর তখন থেকেই সেই ডাস্টবিন তাদের পরিবারের সদস্য হয়ে যায়। তারা প্রতিদিন দেবী লক্ষ্মীর পুজো করে এবং এই কথা ওই এলাকার সবাই জানে। আর এরপর আমরা জানতে পারি যে জ্যোতি ক্লাস 10-এ পড়ে। তবে সে পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, কিন্তু সে খেলাধুলায় খুব ভালো ছিল, আর ভবিষ্যতে সে একজন ভালো খেলোয়াড় হতে চায়। তবে স্কুলে তাকে নিয়ে অভিযোগ লেগেই থাকতো, আর সে স্কুলে প্রচুর শাস্তিও পেত। তবে তাদের সবার মধ্যে থেকে আসিফা নামের একজন স্পোর্টস টিচার তাকে সর্বদাই সাপোর্ট করত। এখন একদিন জ্যোতি স্কুলের প্রিন্সিপাল মহারাজা জ্যোতিকে নিজের ঘরে রেখে পাঠায়। অভিযোগ করা হয় স্কুলের একটি অনুষ্ঠানে জ্যোতি স্কুলের অতিথিদের জলে অ্যালকোহল মিশিয়ে দিয়েছিল, তাই তাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু জ্যোতিকে বাঁচাতে আসিফা ম্যাডাম প্রিন্সিপালের সামনে দোষী ছাত্রটিকে এনে হাজির করে, যার কারণে প্রিন্সিপাল তাকে সবার সামনে চড় মেরে আবার জ্যোতিকেই বকাঝকা করতে শুরু করে। এখন মহারাজা জ্যোতিকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তাই সে আর এসব সহ্য করতে পারছিল না। সে প্রিন্সিপালকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে বলে। এখন প্রিন্সিপাল বুঝতে পারে যে মহারাজা ক্ষমা না শুনে যাবে না, তাই সে জ্যোতির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। এখন মহারাজা তার বেশিরভাগ সময় জ্যোতির সাথেই কাটাতো। একদিন জ্যোতি মহারাজাকে বলেছিল যে তাকে একটি প্রতিযোগিতার জন্য স্কুলের বাইরে যেতে হবে, আর পরের দিন সে অন্য বাচ্চাদের সাথে বাসে করে চলেও যায়। জ্যোতি চলে যাওয়ার পর মহারাজা সম্পূর্ণ একা হয়ে যায়, সে পাগলের মতো হয়ে যায়। একদিন মহারাজা যখন ঘুমোচ্ছিল, তখন একটি সাপ ঘরে ঢুকে মহারাজার গায়ের উপর দিয়ে চলে যায়, কিন্তু মহারাজা এতটাই বেহুশ পড়ে যে সে কিছুই টের পায় না। এখন পরের সিনে আমরা একজন ধনী ব্যক্তিকে দেখি, যে তার গাড়িটি একটি গ্যারেজে মেরামত করার জন্য দিয়েছিল। তখন তার মনে পড়ে যে তার একটি চশমা তার গাড়ির ভিতরে থেকে গিয়েছিল। সে গ্যারেজে এসে সবাইকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু এই চশমার কথা সেখানে কেউ জানতো না। আর এই কথা শুনে সে খুব রেগে যায় এবং সবাইকে মারতে থাকে। তখন সেখানে ধনা নামে একজন আসে, যে লোকটির গাড়িটি তার বাড়িতে পৌঁছে দিয়েছিল। তখন ধনাকে ওই চশমার কথা জিজ্ঞেস করা হয়, কিন্তু ধনা কিছু বলার আগেই ধনী লোকটি তাকে মারতে শুরু করে এবং সন্ধ্যের মধ্যে চশমা ফেরত দিতে বলে। এরপর আমাদের দেখানো হয় যে ধনী লোকটি সন্ধ্যে তার বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে বসেছিল। তারপর সেখানে ধনা আসে এবং তার হাতে ওই লোকটির চশমা ছিল, যেটা সে সেখানেই ভেঙে দেয়। এইসব দেখে সেই ধনী লোকটি আবার ধনাকে মারতে যায়, কিন্তু এই সময় ধনা খুব রেগে গিয়ে তাকে আর তার সমস্ত বন্ধুদের খুব মারতে শুরু করে, আর সেখান থেকে চলে যায়। অর্থাৎ ধনা কোনো সাধারণ মানুষ ছিল না, কেননা গ্যারেজে কাজ করা একজনের পক্ষে তার কোনো কাস্টমারের গায়ে এইভাবে হাত দেওয়ার সাহস থাকতে পারে না। পরের দৃশ্যে আমরা দেখি মহারাজা থানায় এসেছে, আর সে খুব আহত ছিল, যেন দেখে মনে হবে তাকে কেউ মারধর করেছে। তারপর ইন্সপেক্টর তাকে সেখানে আসার কারণ জিজ্ঞেস করে। মহারাজা বলে যে তার লক্ষ্মী চুরি হয়ে গেছে, যার জন্য সে পুলিশের কাছে রিপোর্ট করতে এসেছে। এরপর কথাবার্তার মাধ্যমে মহারাজা বলে লক্ষ্মী আসলে একটা ডাস্টবিন ছিল। একথা শুনে ইন্সপেক্টর রেগে ওঠে, সে তার সাথে মজা করতে শুরু করে আর বলে থানার বাইরে চলে যেতে। কিন্তু মহারাজা সিরিয়াস ছিল আর বলে লক্ষ্মীকে না পাওয়া পর্যন্ত সে কোথাও যাবে না।
এবার ইন্সপেক্টর এতে রেগে যায় এবং মহারাজাকে মারতে শুরু করে আর তাকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মহারাজা সেখান থেকে নড়ে না এবং এই জোর জবরদস্তির মধ্যে যা ঘটে তা হলো পুলিশ স্টেশনের ভেতরে ভাঙচুর হয়ে যায়। এখন আমরা বরদরাজন নামে একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যে একটি চুরির কেসের সমাধান করছিল। আসলে একজন চোর পুলিশের সাথে মিলিত হয়ে একজন সরকারি অফিসারের বাড়িতে চুরি করে, যাকে বরদরাজন নিজেই ধরে নিয়ে আসে, কিন্তু সে আসলের জায়গায় একটা নকল হার ফেরত দেয় আর আসল হারটা নিজের কাছে রেখে দেয়। এবার যে পুলিশ স্টেশনে মহারাজা এসেছিল সেই থানায় বরদরাজনের আন্ডারে। যখন সে থানায় ফিরে আসে আর থানার ওই পরিস্থিতি দেখে, তখন সে মহারাজাকে তার কমপ্লেন সম্পর্কে জিজ্ঞেস করে। এরপর মহারাজা বলে যখন সে কাজ থেকে বাড়ি ফেরে তখন 3টে চোর আগে থেকেই তার ঘরের মধ্যে লুকিয়েছিল, যারা তার উপর আক্রমণ করে আর লক্ষ্মীকে নিয়ে যায়। এরপর বরদরাজনও জিজ্ঞেস করে লক্ষ্মী কে, যাতে করে মহারাজা উত্তর দেয় লক্ষ্মী তার একটা ডাস্টবিন ছিল, যেটা তার জীবনের একটা অমূল্য সম্পদ। এখন বরদরাজন একটা নতুন ডাস্টবিন কেনার টাকাও দেয়, কিন্তু মহারাজা সেই ডাস্টবিনটাই লাগবে। তখন বরদরাজন রেগে গিয়ে স্টেশন থেকে তাকে বের করে দেয়, কিন্তু মহারাজা তারপরেও যায় না। এরপর মহারাজা বলে যে সে 5 লাখ টাকা পর্যন্ত খরচা করতে রাজি আছে যদি কেউ তার লক্ষ্মীকে খুঁজে দেয়। তখন বরদরাজনের মনে হয় যে মানুষটা একটা ডাস্টবিনের জন্য এত কিছু করতে পারে, নিশ্চয়ই তার মধ্যে কোনো স্পেশাল কিছু আছে, আর তাই সে মহারাজা কেসটা নিয়ে নেয়। এরপর এনকোয়ারির জন্য পুলিশের একটা দল মহারাজার বাড়িতে যায়। এদিকে আমরা সেলভাম নামে এক চোরকে দেখতে পাই যে তার দলের সাথে চুরি ডাকাতি করে বেড়াতো, আর যে বাড়িতে কোনো পুরুষ থাকতো না তারা সেই সব বাড়িতেই চুরি করত। আর শুধু তাই নয়, চুরির পর সেই বাড়ির মহিলাদের সাথে নোংরামিও করত। সেলভামের নিজের একটা পরিবার ছিল, যেখানে তার স্ত্রী আর একটা মেয়ে ছিল। এটা 15 বছর আগের ঘটনা দেখানো হচ্ছিল। এখন সেলভামের মেয়ের নাম ছিল আম্মু, যার পিঠে একটা ক্ষতচিহ্ন ছিল। সেলভামের একটা ইলেকট্রিকের দোকান ছিল, সে দিনে দোকানে থাকতো আর রাতে চুরি করত, আর এটা সম্বন্ধে তার নিজের স্ত্রীও জানতো না। এখন বর্তমানে সেলভামের বাড়িতে মহারাজার বাড়ি থেকে চুরি যাওয়া লক্ষ্মীকে দেখতে পাই, তার মানে সেই রাতে মহারাজার বাড়িতে সেলভামও ছিল। আর আরেকদিকে কয়েকজন পুলিশ লক্ষ্মীকে খুঁজতে থাকে, কিন্তু তারা এখনো পর্যন্ত তার কোনো হদিশ পায়নি। এরই সাথে মহারাজাকে দিয়ে পুলিশ স্টেশনে সবাই কাজ করাতে থাকে, কারণ সবাই ধারণা করে বসে সে নিশ্চয়ই একজন পাগল মানুষ, না হলে একটা লোহার ডাস্টবিনের জন্য কেউ 5 লাখ টাকা খরচ করতে পারে। এর পরের সিনে আমরা দেখি মহারাজা পুলিশ স্টেশনে বসে আছে। তখন ধনার গ্যারেজের এক লোক সেখানে আসে, আর তার হাতে ধনার একটা ছবিও ছিল। সেই ছবি দেখে মহারাজা জিজ্ঞেস করলে সেই লোক বলে ধনা অনেক দিন ধরে নিরুদ্দেশ। আর এরপরই সিনটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় মহারাজা যখন সেই চোরেদের সাথে লড়াই করছিল তখন তাদের একজনের কাছ থেকে একটা গাড়ি স্লিপ পাওয়া গিয়েছিল। তারই মালিকের খোঁজ করতে গিয়ে মহারাজা সেই ধনী লোকটির সাথে দেখা করে, আর আমরা দেখি মহারাজা দেখা করার পরই ধনা সেখানে আসে, আর ধনাকে মারপিট করতে দেখে তার সন্দেহ হয়, আর তারপরে সে ধনার পিছু নেয়। ধনা সেটা টের পেয়ে যায় আর তার আরও কিছু সাথীকে ডেকে নিয়ে মহারাজাকে মারতে থাকে। আর এরই মধ্যে ধনা মহারাজাকে চিনে ফেলে আর বলে সে তাদের বাড়িতেও চুরি করতে গিয়েছিল। আর এটা শোনার পরই মহারাজা তাদের মারতে শুরু করে, আর ধনা মহারাজাকে বলে সেদিন একজন পুলিশও ছিল তাদের সাথে, তাই সে চাইলেও কিছু করতে পারবে না। এই কথা শুনে মহারাজা রেগে গিয়ে তার মাথা কেটে ফেলে আর পুলিশ স্টেশনে আসে চুরির ডায়েরি করতে। আসলে তার লক্ষ্য ছিল সেই পুলিশের লোকটার খোঁজ করার, যে সেই রাতে তার বাড়িতে ছিল। এরপর আমরা দেখি পুলিশ অনেক খোঁজার পরেও যখন লক্ষ্মীর কোনো খোঁজ পায় না, তখন তারা নকল লক্ষ্মী বানানোর চেষ্টা করে। আর এরপরে সিন চলে যায় 2009 সালে সেলভামের দোকানে, যেখানে সে তার সাথে সবরই সাথে চুরি করত। সেই দিন তার মেয়ের জন্মদিন ছিল, আর সে তার মেয়ের জন্য একটা সোনার চেন কিনেছিল। এরপর সে দাড়ি কাটতে মহারাজা সেলুনে যায়, কিন্তু ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যায়, আর মহারাজা ব্যাটারি আনতে পাশের দোকানে যায়। আর এর মধ্যেই সবরই সেলভামকে ফোন করে বলে তাদের চুরি সম্পর্কে খবরের কাগজে কিছু লিখেছে, আর সে খুব ভয় পাচ্ছে। সেলভাম কথা বলে ফোনটা কাটার পরই খেয়াল করে পেছনে কখন মহারাজা এসে দাঁড়িয়েছে। এখন সেলভাম ধারণা করে মহারাজা সব কথা শুনে ফেলেছে, কিন্তু মহারাজা কোনো রিয়াকশন দেয় না। সেলভাম দাড়ি ট্রিম করে তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে যায়, আর তার মেয়ের সোনার চেনটা সেলুনেই ফেলে যায়, যেটা দেওয়ার জন্য মহারাজা সেলভামের বাড়ি যায়। আর এর মধ্যেই পুলিশও সব খবর পায় যে সেলভাম চুরি করে। সবরীকে পুলিশ শ্যুট করে সেখানেই মেরে ফেলে আর সেলভামকে অ্যারেস্ট করে। আর এখানে সেলভাম মনে করে মহারাজা পুলিশকে নিয়ে এসেছে, আর সে মনে মনে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। কিন্তু মহারাজা এসবে কিছুই জানে না, সে তো খালি তার মেয়ের চেন ফেরত দিতে এসেছিল। এরপর বর্তমানে দেখা যায় পুলিশ নকল লক্ষ্মী বানিয়ে ফেলেছে, কিন্তু সমস্যা হলো নকল চোর কে হবে। তখন বরদরাজন ভাবে আগে যেমনটা করা হতো, পুলিশের কাউকে নকল চোর সাজিয়ে দেখানো হবে, তারপর তাকে ছেড়ে দেওয়া হবে, যেমনটা আগেও অনেকবার হয়েছে। তাই এখানে নাল্লা শিবমকেই চোর বানানো হয়। এরপর মহারাজাকে কল করে বলা হয় লক্ষ্মীকে পাওয়া গেছে, আর তাকে আরেকবার পুলিশ স্টেশনে এসে সেই রাতে কাহিনীটা আরেকবার বলতে হবে। মহারাজা এসে তার কাহিনী বলা শুরু করে, আর এইখানেই এই গল্পের সবচেয়ে বড় ক্লু পাওয়া যায়।
মহারাজা বলে সে রাত্রি 10টার সময় বাড়ি ফেরে। আসলে সেই সময় সে বাড়ি ফেরেনি, তার জায়গায় জ্যোতি বাড়ি ফিরেছিল। আর যে 3জন চোর তার বাড়িতে ঢুকেছিল তাদের মধ্যে একজন ছিল ধনা, দ্বিতীয় সেলভাম, আর তৃতীয় ছিল একজন পুলিশ, নাল্লা শিবম। শিবম জেল থেকে ছাড়া পাওয়ার পর মহারাজার উপর বদলা নিতে সেদিন তাদের বাড়িতে গিয়েছিল। তারা বাড়িতে ঢোকার পর জ্যোতি তার স্পোর্টস ক্যাম্প থেকে বাড়ি ফেরে। যে সব কিছুই জানতো না, সে নিজের ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে, যা তারা 3জনই দেখে। তারা জ্যোতির সাথে খুব নোংরামো করে আর মহারাজার বাড়ি ফেরার আগেই সেখান থেকে পালিয়ে যায়। মহারাজা বাড়ি ফেরার পর জ্যোতিকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে তার অবস্থা খুব খারাপ ছিল। সেই অবস্থায় সে মহারাজাকে বলে যারা তার সাথে এরকমটা করেছিল তাদের খুঁজে আনতে। এখন নাল্লা শিবম এই কাহিনী শুনে ভয় পেয়ে যায় আর সেলভামকে ফোন করে সব বলে। সে ভেবেছিল হয়তো মহারাজা কিছুই জানে না, আবার সে ভয় পাচ্ছিল লক্ষ্মীকে ফেরত দিতে গিয়ে সে না ধরা পড়ে যায়। এর পরের দিন বরদাজেন তার টিমকে নিয়ে মহারাজার বাড়ি যায় আর নকল চোর সাজা নাল্লা শিবমকে বলে সে রাতে চুরি ঘটনাকে অভিনয় করে দেখাতে। যখন এসব হচ্ছিল তখন মহারাজা কথা ছলে নাল্লা শিবমের পিঠে হাত দিয়ে দেখে সেখানে একটা টিউমার মতো ছিল, আর সে বুঝে যায় সেই লোকটি সত্যি সেদিন রাতে এখানে ছিল আর জ্যোতির সাথে নোংরামো করেছিল, কারণ তার পিঠে এই টিউমার সম্পর্কে জ্যোতিই তাকে জানিয়েছিল। এখন আরেকটা টুইস্ট দেখা যায়, যখন বরদাজেন মহারাজাকে বলে নাল্লা শিবমকে না ছাড়তে। মহারাজা এখানে কিছুই বুঝতে পারে না। তখন আমরা দেখতে পাই যখন ধনা মারা যায় তখন ইনভেস্টিগেশনে বরদাজেন অনেক কিছু জানতে পেরেছিল যে আসলে কি হচ্ছে। সে সমস্ত কিছু তদন্ত করে, এমনকি হাসপাতালে মহারাজার মেয়ের সাথে কি হয়েছিল সেটাও জানতে পারে। বলা যেতে পারে একদিকে লক্ষ্মী নামে ডাস্টবিনের আড়ালে সেই পুলিশের লোকটাকে খোঁজা হচ্ছিল যে মহারাজার মেয়ের সাথে এরকম এক জঘন্য কাজ করেছিল। আর এরপর নাল্লা শিবম ধরা পড়ার পর বরদাজেন মহারাজাকে বলে তার মেয়ের হয়ে বদলা নিতে, এমনকি তার হাতে একটা হাতিয়ারও তুলে দেয়। আর মহারাজা আর নাল্লা শিবমকে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে যায়। সেই সময় মহারাজা তাকে সেখানেই মেরে ফেলে। এখন বরদাজেন সেই তৃতীয় ব্যক্তি অর্থাৎ সেলভামের বর্তমান ঠিকানাও খুঁজে বের করে আর মহারাজাকে জানিয়ে দেয়। বরদাজেনের মতো যারা এই ধরনের অপরাধ করে তাদের কোনোভাবেই মাফ করা যায় না, তাই সে আইনের বিরুদ্ধে গিয়েও মহারাজাকে সাহায্য করে। সেলভাম এখন একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করে আর সেখানেই লুকিয়ে আছে। মহারাজা সেখানে পৌঁছায় আর সেলভামকে দেখতেই ফ্ল্যাশব্যাকে তার কিছু মুহূর্ত মনে পড়ে যায়। তারপর মহারাজা তাকে খুব মারে। অনেক মার খাওয়ার পরও সেলভাম তাকে বলে আমি তো কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাব, কিন্তু তোমার মেয়ে এই যন্ত্রণা থেকে কোনোদিনই বেরোতে পারবে না। এই সময় আমরা লক্ষ্য করি আসিফা জ্যোতিকে নিয়ে সেখানে আসে। আর এরপরই আসে এই মুভির সেই চমকে দেওয়া ক্লাইম্যাক্স সিন, যেখানে জ্যোতি সেলভামকে একটা চেন দেয় আর বলে সেটা রেখে দিতে। তারপর সে সেখান থেকে চলে যায়। আসলে জ্যোতি ভেবেছিল তারা সেদিন চুরি করতে এসেছিল, তাই সোনার হারটা তাকে দিয়ে দেয়। চেনটা হাতে পেয়ে সেলভাম অবাক হয়ে যায়। তার মনে পড়ে যে এই চেনটা সে 15 বছর আগে তার মেয়ের জন্মদিনে দেওয়ার কথা ভেবেছিল। এইখানে আমরা আরেকবার ফ্ল্যাশব্যাকে যাই, যেখানে দেখতে পাই মহারাজা তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সেলভামের বাড়িতে গিয়েছিল তার মেয়ের চেনটা ফেরত দিতে। এটা সেই বাড়ি যেটা আমরা মুভির শুরুতে দেখি, কিন্তু সেলভামের স্ত্রী পাপের টাকায় কিনা সেই চেন নিতে রাজি হয় না। তখন মহারাজার স্ত্রী মহারাজাকে বলে সেলভামের মেয়ের জন্য একটা খেলনা কিনে আনতে। এই খেলনার দোকানটা ছিল এই বাড়ির ঠিক উল্টো দিকে, রাস্তার ওপারে। আর যখনই মহারাজা পুতুল কিনতে দোকানে যায় তখন লরি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় মহারাজার স্ত্রী, মেয়ে আর সেলভামের স্ত্রী মারা যায়। শুধু সেলভামের মেয়ে বেঁচে যায়, কারণ তার উপর ডাস্টবিন মানে লক্ষ্মী পড়ে যায়, যার জন্য তারা লক্ষ্মীকে ভগবানের মতো মানত আর তাকে পুজো করত। আর এখানেই আমরা জানতে পারি মহারাজা যাকে নিজের মেয়ে বলে মানুষ করছিল সে আসলে সেলভামের মেয়ে ছিল। ফ্ল্যাশব্যাক শেষে সেলভাম জ্যোতির পিঠে একটা ক্ষতচিহ্ন দেখতে পায়, যা দেখে সেলভামের মনে পড়ে তার মেয়ের পিঠেও এরকম একটা চিহ্ন ছিল। মানে এই মেয়ে জ্যোতি না, তার মেয়ে আম্মু। আর প্রতিহিংসার আগুনে সেলভাম নিজের মেয়ের সাথেই অন্যায় করেছিল, এমনকি তার সঙ্গীদেরকেও অবাধে তার সাথে নোংরামো করতে দিয়েছিল। সে তখন নিজের করা পাপের জন্য মহারাজার কাছে মাফ চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এখন মহারাজা, আসিফা আর জ্যোতি সেখান থেকে বেরিয়ে যায়, আর সেলভাম নিজেকে ক্ষমা করতে না পেরে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এইখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই হলো তামিল ব্লকবাস্টার মুভি মহারাজার কাহিনী। মুভিটি খুব ভালো হয়েছে, বিশেষ করে মুভির অ্যাকশন সিন, অ্যাক্টিং, স্টোরি টেলিং, চমকে দেওয়ার মতো ক্লাইম্যাক্স সিন। আশা করি তোমাদের মুভিটি নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা কিছু জানতে চাইলে ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। মুভিটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে ফুল মুভিটি দেখে নিতে পারো। আর ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। টাটা।